স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে আজকে আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের 12 নম্বর এপিসোড। পূর্বের আপলোডকৃত 10টি এপিসোড কিছু জটিলতার কারণে ডিলিট করে দেওয়া হয়েছে। তো যারা ওই এপিসোডগুলো এখনও শোনেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকলো, ওইখান থেকে আপনারা বাকি আপলোডকৃত সকল উপন্যাস শুনে ফেলতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে শুনে ফেলি ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের 12 নম্বর এপিসোড। সকালবেলা বেলা অনেকটাই হয়ে গেছে। জানালার পর্দাগুলো লাগানো, তবুও ভেতরে ভালোই আলোকিত হয়ে আছে। পার্থ ঘুমের মাঝেই একটু নড়ে উঠল। শরীরের তাপমাত্রা একই রকম আছে, হয়তো একটু কমেছে। নিজের পিঠের উপর ভার ভার লাগছে, মনে হচ্ছে কেউ তাকে চেপে ধরে আছে। বিছানায় নয়, নরম বা অনেক গরম কিছুর উপর শুয়ে আছে মনে হচ্ছে। সেখান থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে। নাকে এসে লাগছে এই চেনা গন্ধটা। ঘুমের মাঝে এত কিছু অনুভব হয়, ঘুম আর টিকল না। মূলত ঘুমটা হালকা হওয়াতেই এত কিছু অনুভব হচ্ছিল। এখন পুরোপুরি ঘুমটাই উবে গেল। আস্তে করে গরম চোখ দুটো খুলল। বুঝতে পারল না কিসের উপর শুয়ে আছে। নিজে যে কিছু একটা জড়িয়ে আছে সেটা বুঝল। নিচ থেকে হাত সরিয়ে বিছানায় রেখে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কিছু একটা তাকে আটকে রেখেছে। পার্থ বিরক্ত হলো। একে তো জ্বর এখনো কমেনি, ভালো মতো তার উপর মাথাটায় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তার মধ্যে কোথায় কিসের সাথে আটকে আছে কিছুই বুঝতে পারছে না। চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে মাথাটা উপরের দিকে তুলল। চোখ গিয়ে পড়ল পুষ্পর ঘুমন্ত নিষ্পাপ মুখে। বিরক্তি মাখা চোখে মুখে ভর করল বিস্ময়। কুঁচকে থাকা ভ্রু সোজা হয়ে গেল, মুখে আওড়ালো, পুষ্প। পুষ্প বেঘরে ঘুমাচ্ছে। ফর্সা নাকের ডগাটা লাল হয়ে আছে। বুজে থাকা চোখ দুটো পুতুলের ন্যায় নিখুঁত। পুরো গোলাপি ঠোঁট দুটো মসৃণ হয়ে আছে। এত সুন্দর নিষ্পাপ চেহারার মেয়েটা পার্থকে ভালোবাসে, অথচ সে কখনোই বুঝতেই চায় না তার ভালোবাসার পরিধি। সে দেখে শুধুই ভালো লাগা। সে ভাবে এটা তার মোহ, মায়া বা ভালো লাগা ভালোবাসা নয়। ভালোবাসা হলেও তার কিছুই যায় আসে না। পার্থ নিজেকে পুষ্পর মাঝে মিশে থাকতে দেখে দ্রুত সরে আসলো তার উপর থেকে। পুষ্পর ঘুম এখনো ভাঙেনি। পার্থ খাটেই বসে রইল। মাথাটা ভার হয়ে আছে। শরীরের তাপমাত্রা যেমন তেমনই আছে, একটু নিচে নামতে পারে। নিজেকে একবার ভালো করে দেখে নিল। গায়ের জামা কাপড় ঠিকঠাক আছে কিনা দেখলো। আবার তাকালো পুষ্পর দিকে। পুষ্পর গায়ের জামাটাও ঠিকঠাক আছে। দেখে একটু স্বস্তি অনুভব করলো। কারণ পার্থ জ্বরে থাকলে তার হুঁশ থাকে না। সে কোথায় কি করে নিজেও জানে না। দুজনে এতটা কাছাকাছি এভাবে ধরেছিল, যদি কিছু একটা হয়ে যায় সেই ভয়ে তটস্থ ছিল। কিন্তু দুজনকেই ঠিক দেখে একটু স্বস্তি পেল। পুষ্প দিকে আবার তাকাতেই দেখলো তার ঘাড় বেঁকে আছে, হাত দুটো বেকায়দায় পড়ে আছে। এইভাবে শুয়ে থাকলে ঘাড় হাত ব্যথা হতে সময় লাগবে না। পার্থ এগিয়ে গেল, পুষ্পর মুখের উপর ঝুঁকে পড়ল। পূর্ণ দৃষ্টিতে মুখ পানে চাইতে দেখলো চোখের কোণ দিয়ে পড়া অশ্রু জলের দাগ বসে গেছে। চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে মুখে। পার্থ চোখ সেখানে আটকে রইল কিছুক্ষণ। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে মন চাইল সেখানটায়। এক হাত উঠিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল সেখানে। এতটুকু ছুঁতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এ কেমন অনুভূতি? বুকের ভেতর হঠাৎ এমন করছে কেন? হাতটা সরিয়ে আনলো সেখান থেকে। মাথাটা বেঁকে আছে দেখেও ভালো লাগছে না, সোজা করে দিতে মন চাচ্ছে বারবার। আজকাল মনটারও কিসব অদ্ভুত কাজ করতে ইচ্ছে করে, যেগুলো সে কোশমিনকালেও করতে চায় না। কিন্তু মন বললে একটা জিনিস থাকে না, সেই জিনিসটার আবার অবাধ্য জিনিসের প্রতি লোভ বেশি। যাকে চোখের সামনে দেখতেও ইচ্ছে করে না, তাকে কিনা এতবার ছুঁতে ইচ্ছে করছে। পুষ্পর হাত দুটো উঠিয়ে পেটের উপর রেখে দিল, মুখটাকে দোহাতে রাজলায় চেপে ধরল, বাঁকা থেকে সোজা করে শুইয়ে দিল বালিশে। ঠিক তখনই পুষ্প পিটপিট করে চোখ খুলল। এমন সময় যে পুষ্প চোখ খুলবে তা মোটেও আশা করেনি সে। দুজনে মুখোমুখি হয়ে আছে। পার্থর মুখ পুষ্পর মুখের ঠিক উপরে। পার্থ যেন তার উপর থেকে সরে যাওয়া ভুলে গেল। পুষ্পর পার্থর চোখে চেয়ে কাতর কণ্ঠে বলল, কাছে এসে মায়া কেন বাড়ান? আমি তো দূরে যেতে চাইছি। পুষ্পর কথা শুনে হুট করে সরে গেল উপর থেকে, সোজা হয়ে বসে বলল, ভুল ভাবছিস।
তোকে ঠিক করে শুয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। পুষ্প হেসে বলল, আমি তো আপনাকে এমন কিছু বলিনি। অপ্রস্তুতিতে নিজে থেকে আবোল তাবোল বলে দিয়েছে পার্থ, তবুও নিজের অপ্রস্তুত ভাবটাকে প্রকাশ করতে দিল না। গাম্ভীর্যতা বজায় রেখে বলল, তো কি বলেছিস? পুষ্প উঠে বসে বলল, কিছু না, বাদ দিন। আপনার জ্বর কমেছে? পুষ্প এগিয়ে গিয়ে পার্থর কপালে হাত রাখল। তাপমাত্রা দেখে হাতটা সরিয়ে এনে বলল, ইস, এখনো একই রকম অবস্থা। ওষুধেও তো কাজ হচ্ছে না। তাহলে আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করছি, আপনি শুয়ে থাকুন, আমি খাবারের ব্যবস্থাও করে দিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে। এক প্রকার এড়িয়ে যাওয়ার মতো চটজলদি উঠে গেল রুম থেকে। পার্থ দুহাতে মাথা চেপে বসে রইল সেথায়। কি যে হচ্ছে নিজের সাথে নিজেরই বোধগম্য হচ্ছে না, ভালো লাগছে না কিছুই। সকাল গড়িয়ে বিকেল হয়েছে। আজ সারাদিনে মেঘের ছিটে ফোঁটাও দেখা যায়নি আকাশে। মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল। বিকেলের দিকে এখন সূর্যের তেজ কিছুটা কমে এসেছে। কালকের বৃষ্টি ভেজা রাস্তাঘাট একদিনের রৌদ্রঝাঁজে শুকিয়ে গেছে প্রায়। অনর্বররা দুপুরের পর দিয়েই এসেছে পার্থদের বাসায়। অর্ণবরা রুগী দেখতে। তাদের বন্ধু যে জ্বর আসলে আর আধমরা রুগী হয়ে যায় তা তাদের ভালো মতোই জানা আছে। পার্থ বালিশে হেলান দিয়ে বসে আছে, গায়ে কাঁথা জড়ানো। আর তার এপাশে ওপাশে সামনে খাটে চেয়ারে বসে আছে বন্ধুরা। পার্থ একটু পরপর হাঁচি দিচ্ছে, নাক লাল হয়ে গেছে মুছতে মুছতে। ডাক্তার এসে চেক আপ করে গেছে সকালে, জ্বর মেপে ওষুধ দিয়ে গেছে। এখন তাপমাত্রা আগের থেকে একটু কম। সকালের দিকে আর একটু অসুস্থ হয়ে যাওয়ায় পুষ্প মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে। দুপুরের দিকে পার্থ নিজে থেকেই শাওয়ার নিয়ে নিয়েছে। এখন একটু আরাম বোধ হচ্ছে। পার্থ বারবার হাঁচি দিচ্ছে বলে রকি বলে উঠল, ভাই তুই এমন তাগড়া পুরুষ মানুষ, তোর জ্বর হলে এমন মেয়ে মানুষের মতো হয়ে যাস কি করে বুঝি না। কার্তিক বলল, এটা হচ্ছে ওর জন্মগত রোগ। এই রোগের জন্য আমাদের ভাবি আছে, সমস্যা নাই। মেয়েদের মতো হয়ে গেলে আবার তাকে পুরুষ করে তুলতে পারবে। পার্থ নাক টেনে কপাল কুঁচকে বলল, ওর জন্যই হয়েছে এগুলো। না ওর অ্যাক্সিডেন্ট হতো আর না আমাকে ভিজতে হতো। কথা শেষে আবার হাসি দিল পার্থ। হৃদয়ের হাতে মিনি গিটার ছিল, পার্থ এনেছিল প্রান্তর জন্য। সেটাকে এখন নিজের আয়ত্তে করে নিয়েছে সে। গিটারে টুংটাং দুটো শব্দ করে সুর লাগিয়ে বলল, তোমরা যে যাই বলো, আমাদের হিরোর ভালোবাসা কিন্তু বিরল। বেচারা জানে ভিজলে সে আধমরা হয়ে যায়, তবুও আমাদের ভাবিকে হিরোর মতো উদ্ধার করে নিয়ে এসেছে। বাহ, কি আর সিন! হ্যাঁ, সিনটা রিক্রিয়েট করতে পারলে চক্ষুটা মোর শীতল হইয়া যাইত। হৃদয়ের টিটকারিমূলক কথায় সকলে হেসে দিল। তখনই ঘরে ঢুকলো পুষ্প। হৃদয়ের কথা সে শুনল, কিন্তু আমলে নিল না, কারণ সে জানে পার্থর মনে কোনো ভালোবাসা টাসা নেই। হৃদয় পার্থর পায়ের কাছে বসায় তাকে পা দিয়ে লাথি দিয়ে বলল, বাজে বলা বন্ধ কর। পুষ্প রুমে ঢুকে সবার উদ্দেশ্যে বলল, আপনারা নিচে চলুন, নিচে আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করেছি। রকি পুষ্পকে ডেকে বলল, আরে ভাবি, তুমি এখানে না বসে আমাদের জন্য কিছু বানাতে কেন গেলে? আমরা এখন কিছু খাবো না। বেশি কিছু না তো, শুধু চাই তো। আচ্ছা, আমি এখানে নিয়ে আসছি তাহলে। অর্ণব আটকে দিল পুষ্পকে। বসা থেকে উঠে এগিয়ে গিয়ে বলল, লিটল প্রিন্সেস, তোমার তো পায়ে ব্যথা, এভাবে হেঁটে হেঁটে বারবার উপর নিচে যাচ্ছ কেন? পায়ে সমস্যা হতে পারে। আচ্ছা দাঁড়াও তো দেখি কতটা কেটেছে। অর্ণবকে পুষ্পর কাছে দেখে পার্থর কি হলো কে জানে, সে গম্ভীর গলায় ডাকলো পুষ্পকে। পুষ্প। পুষ্প চমকে তাকালো পার্থর দিকে, সাথে সাথে সবাইও তাকালো। পুষ্প সন্দেহন কণ্ঠে বলল, হ্যাঁ বলুন, কিছু লাগবে আপনার? পার্থ একই স্বরে বলল, এদিকে আয়। পুষ্প অর্ণবকে ফেলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল পার্থর দিকে। বলুন, কিছু লাগবে? পার্থ কি বলবে? কেন ডাকলো পুষ্পকে? নিজের কাছেও জবাব নেই। কি হচ্ছে এসব? জ্বরে কি একেবারেই পাগল হয়ে গেল নাকি? কিছু তো একটা বাহানা দিতেই হবে। এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ পানি দে। পুষ্প ভ্রু কুচকে গেল। পানি চাওয়ার জন্য এভাবে ডাকলো? যাই হোক, সে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে দিয়ে দিল তাকে। পার্থ পানি পান করতে করতে ভাবল, শুধু শুধু কেন ডাকলো পুষ্পকে? অর্ণবের সাথে দেখে তো ওর এমন করার কথা নয়। ও আগে থেকেই জানে অর্ণবের ফিলিং সম্পর্কে, জানে বলেই কি এমন লাগছে? এতটা অস্বস্তি আগে কখনো হয়নি, তবে এখন কেন হচ্ছে? প্রশ্ন হাজারটা, তবে উত্তর খুঁজতে গেলে একটারও উত্তর পাওয়া যাচ্ছে না। পুষ্প পার্থর কাছ থেকে গ্লাসটা নিয়ে বলল, আমি আপনাদের জন্য উপরে চা আনার ব্যবস্থা করি বরং। অর্ণব সাথে সাথে বলে উঠল, তুমি একা সবগুলো আনতে পারবে না, চলো আমি সাহায্য করছি। পুষ্প বারণ করলো, সমস্যা নেই ভাইয়া,
নিচে প্রিয়া আর রুবি খালা আছে, ওরা সাথে আনবে। অর্ণব নিজের কথায় অটল থেকে বলল, তবুও চলো, যেটুকু পারি সাহায্য করে দেব। পুষ্প আর কিছু বলল না, চলে গেল। পেছন পেছন গেল অর্ণব। অর্ণবের বাড়াবাড়ি দেখে রাগ হলো কার্তিকের। বেটা জানে এখন পুষ্প পার্থর বউ, তারপরেও কেন পুষ্পর সাথে এভাবে কথা বলতে হবে? কার্তিক চোখ ঘুরিয়ে তাক করলো পার্থর পানে। সেও শক্ত চোখে দরজার পানে চেয়ে আছে। ধারালো চোয়াল স্পষ্ট জানান দিচ্ছে দাঁতে দাঁত চাপার ব্যাপারটা। রুম থেকে বেরিয়ে একটু সামনে এগোতে অর্ণব ডেকে উঠল, প্রিন্সেস। পুষ্প দাঁড়িয়ে গেল করিডোরে। পেছনে ঘুরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অর্ণবের দিকে। অর্ণব বলল, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? অর্ণব আগে পিছে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল কারো উপস্থিতি আছে কিনা আশেপাশে। জায়গা ফাঁকা দেখে বলল, তোমাকে বলেছিলাম না কোনো ভালো আইডিয়া পেলেই তোমাকে জানাবো। পুষ্প মনে করে বলল, হ্যাঁ বলেছেন। পেয়েছেন কিছু? প্রশ্নটুকু উৎফুল্লতার সাথে করলেও পরপর আবার মিয়ে গেল মেয়েটা। কিন্তু আইডিয়া পেলেই বাকি, এই জীবনে ওনাকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে। আগে আমার কথা শোনো, এত আগেই হাল ছাড়লে কি করে চলবে? আমার মতে তুমি স্ট্রং সাহসী মেয়ে, তোমার মতো মেয়ের এত সহজে হার মানলে চলে? আমি আছি তো তোমার পাশে, বলেছি না তোমার ভালোবাসা পাইয়ে দিব, তার মানে দিবই। পুষ্প হেসে বলল, আচ্ছা তো কি করতে চাইছেন? তুমি একটু আগে কিছু খেয়াল করেছো? পুষ্প না বুঝে বলল, কখন? একটু আগে, যখন পার্থ পানি চাইল। পুষ্প মনে করতে চাইল পানি দেওয়ার সময় কি হয়েছে, যেটা খেয়াল করার মতো বিষয়, কিন্তু কিছুই মনে করতে পারল না। এমন কিছু তো হয়নি। মনে করতে ব্যর্থ হয়ে বলল, কি হয়েছিল তখন? কি খেয়াল করার কথা বলছেন? অর্ণব হেসে বলল, তুমি সত্যি অনেক বোকা। শোনো আমি বলি, আমি যখন তোমার পায়ের ক্ষতটা দেখতে চাইছিলাম ঠিক তখনই ও ডেকে উঠল। আর ডাকার ধরনটা দেখেছো তুমি? ডাকার আবার ধরন হয় নাকি? আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন তো, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। পার্থ জেলাস লিটল প্রিন্সেস। ও জেলাস ফিল করছে আমাকে তোমার পাশে দেখে। আমি খুব ভালো করে ওর চোখ মুখ খেয়াল করেছি, ও জেলাস। আরেকজন মানুষ আরেকজনের প্রতি তখনই জেলাস হয় যখন বিষয়টা তার প্রিয় মানুষকে নিয়ে হয়। পুষ্পর এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, বিশ্বাস হচ্ছে না পার্থ ওকে নিয়ে জেলাস। মনে হাজারো প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলোই উগলে দিল অর্ণবের কাছে। কিন্তু উনি কেন আপনার উপর জেলাস ফিল করবে, তাও আবার আমার জন্য? আমাকে তো উনি দেখতেই পারে না। আর তার উপর আপনি ওনার বন্ধু, আপনার সাথে কথা বললেই কি? আমি তো সবার সাথে এভাবে কথা বলি। এখন পুষ্পকে বোঝাবে কে যে সবাই আর অর্ণব এক নয়? অর্ণবের অনুভূতি আর সবার অনুভূতি এক নয়। যে অনুভূতি সম্পর্কে পুষ্প অবগত না হলেও পার্থ অবগত। পুষ্পকে তো সব খুলে বলাও যাবে না। অর্ণব বুদ্ধি করে শর্টকাটে সব বোঝাতে চাইল। বলল, দেখো, ভালোবাসার অনুভূতি একদিনে অনুভব করা যায় না। অনুভূতিটাকে স্বীকৃতি দিতেও আমাদের সময়ের প্রয়োজন। আমরা যখন প্রথম প্রথম কারো প্রেমে পড়ি, তখন সেটা উপলব্ধি করতে আমাদের অনেক সময় লাগে। পার্থর ক্ষেত্রেও তাই ধরতে পারো। তুমি এখন ওর বউ, আর বউয়ের প্রতি কোনো মানুষের যে একটুও টান থাকবে না এমনটা কিন্তু নয়। যখন তার মাথায় একটা কথা আসবে যে সে আমার বউ, তখন হয়তো ভেতরের অনুভূতিটা চেঞ্জ হবে। তবে তাকে আর নতুন অনুভূতিদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে আমাদের। তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি শুধু ভাবো পার্থ আমাকে তোমার পাশে দেখে জেলাস ফিল করছে। তাহলে এখন আমাদের করণীয় কি? পুষ্প বোকা বনে গেছে অর্ণবের এত কথায়। তবে কথার অর্থগুলো অবশ্যই বুঝতে পেরেছে। কিন্তু পার্থ যে জেলাস এটা মানতে কষ্ট হচ্ছে। তাই অর্ণবের প্রশ্নের উত্তরে বোকা বোকা কণ্ঠে বলল, কি? অর্ণব কপাল চাপড়ে বলল, এটুকু বুঝো না? আর তুমি নাকি ভালোবাসো। ভালোবাসা কি এগুলো বুঝলেই হয়? অর্ণব তপ্ত শ্বাস ফেলে বলল, আচ্ছা আমি বুঝিয়ে দেই। আমাদেরকে আমাদের পার্থকে আরো জেলাস করতে হবে। শোনো, এই জেলাসি থেকেই আস্তে আস্তে ভেতরে ভালোবাসা তৈরি হবে। বুঝেছো তো? বুঝলাম, কিন্তু জেলাস করব কি করে? আমি আছি না, টেনশন নিচ্ছ কেন? আমি যা যা করতে বলবো তাই তাই করবে। পার্থর সামনে আমার সাথে বেশি বেশি কথা বলবে, হেসে হেসে কথা বলবে। তারপর চেক করবে ওর জেলাসি লেভেল কতটা। যদি এতেও কাজ না হয়, তাহলে আমরা অন্য পন্থা বাছাই করব। আমাদের কাছে কি উপায়ের অভাব আছে নাকি? তুমি দেখো, পার্থকে তোমার প্রেমে ফেলেই ছাড়ব। পুষ্প হাসলো অর্ণবের মাসুম ব্যবহারে। মানুষটা পুষ্পর জন্য কতটা করেছে, আজকাল কেউ কারো জন্য এতটা করে? পুষ্প প্রসন্ন স্বরে বলল, আপনাকে আমার ভাইয়া কম বেস্ট ফ্রেন্ড বেশি মনে হয়।
অর্ণব হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে বেস্ট ফ্রেন্ড সই। প্ল্যানের প্রথম ধাপ ফ্রেন্ডশিপ দিয়েই হোক। পার্থ, আমাদের বন্ধুত্ব দেখবে আর লুচির মতো ফুলবে। পুষ্প হাত মিলিয়ে হ্যান্ডশেক করে বলল, তবে তাই হোক। প্রিয়া করিডোরে পায়চারি করে যাচ্ছে। পার্থর রুমে হৃদয়রা বসে আছে। একটু আগেই তাদের চা নাস্তা দেওয়া হয়েছে। প্রিয়া একবার ভেতরে ঢুকে কতক্ষণ ঘুরঘুর করে এসেছে, কিন্তু হৃদয় তাকে একবার চোখ তুলে দেখেনি পর্যন্ত। সেই নিয়ে তার কত আক্ষেপ। এত সুন্দর করে পরিপাটি হয়ে এসেছে তার সামনে, কিন্তু সে দেখলই না। রাগ করে রুম থেকে বেরিয়ে এসেছে। এখন করিডোর জুড়ে ঘোরাঘুরি করছে আর ফোন দিয়ে আসছে কি করে হৃদয়কে তার হৃদয়ের কথা বলা যায়। ছেলেটার নাম রেখেছে হৃদয়, অথচ তার মাঝে হৃদয় নেই। এত করে ইশারা ইঙ্গিত প্রিয়া বোঝায়, তবুও সে বোঝে না। 17 বছর চলছে মেয়েটার, এখন অবধি একটাও প্রেম করেনি। আর তার বান্ধবীরা স্কুল লাইফ থেকে 3-4টে করে প্রেম করত, আর সে এখন কলেজে উঠে গেছে, তবুও একটা প্রেম করতে পারল না। সেই 16 বছর বয়স থেকে হৃদয়কে পছন্দ করে এখনও সেই হৃদয়েতে আটকে আছে। দুই বোনের হয়েছে মহাজালা। যাদেরকে ভালোবাসা থেকে 10 গজ দূরে থাকা উচিত, দুই বোন সেই তাদেরকেই ভালোবেসে বসে আছে। পুষ্প যাই একটু এগিয়েছে, প্রিয়া তো সেই সেখানেই আটকে আছে। এখনো মনের কথাটা মুখ ফুটে বলতেও পারছে না। ওই দিন বলতো, অথচ অন্ধের বাচ্চার জন্য বলা হলো না। আজ বলা চাই, যে করে হোক আজই বলবে সে, কিন্তু কি করে যে বলবে সেটাই ভেবে পাচ্ছে না। এমন সময় সিঁড়ি ভেঙে উপরে আসতে দেখা গেল অন্তুকে। ওকে দেখে মাথায় বুদ্ধি এসে গেল। ওর জন্যই তো ওই দিন বলতে পারেনি, কিছু আজ ওকে দিয়ে সেটার শোধ তুলবে। অন্তু হেঁটে আসলো। প্রিয়া তার সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল। দুহাত দুই দিকে ছাড়িয়ে বলল, দাঁড়াও। অন্তু ভ্রুকুচকে বলল, কি হয়েছে, এমন কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে আছিস কেন? প্রিয়া হাত নামিয়ে বলল, তোমার সাথে কথা আছে আমার। অন্তু তারা দেখিয়ে বলল, কি কথা বল, সময় নেই আমার। সময় না থাকলে বের করতে হবে। কি হচ্ছে বলবি? প্রিয়া গলা পরিষ্কার করে রয়ে শুয়ে বলল, বলছি, আগে বলো, তোমাকে এখন যা বলবো তুমি কাউকে বলবে না? বউকে তো নাই, বলবে না? কথা দাও অন্তু ভাইয়া। অন্তুর ভ্রু উঁচিয়ে হয়ে গেল, কপাল টান টান করে বলল, কি এমন কথা বলবি যার জন্য এত ফর্মালিটি পালন করছিস, আবার আমার নামটাও ঠিকঠাক উচ্চারণ করছিস? ব্যাপার কি বলতো? কিছু লাগবে তোর, কিনে দেব? লাগবে তো কিছু, কিন্তু কেনার না, তোমার সাহায্য লাগবে। তো কি সাহায্য লাগবে বল? প্রিয়া ভয়ে ভয়ে বলল, আমি না হৃদয় ভাইকে ভালোবাসি। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না, বুবুকে কিছু বলো না প্লিজ। আমি সত্যিই ওনাকে ভালোবাসি। তুমি একটু সাহায্য করো না আমাকে। আমি আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না, প্রমিস। কিন্তু তুমি অন্য কাউকে কিছু বলো না, প্লিজ প্লিজ ভাই। প্রিয়া ভয়ে এটা ওটা বলে যাচ্ছে যাতে অন্তু কাউকে কিছু না বলে, কিন্তু এদিকে অন্তুর বুকটা পুড়ে যাচ্ছে। হারানোর দাহনে পুড়ে ছাই হচ্ছে বুকের ভেতরটা। মানুষ বলে না, ভালোবেসে কষ্ট পেলে নাকি বুকের ভেতর চিনচিনে ব্যথা করে। অন্তুরও তাই হচ্ছে। এই ভালোবাসা জিনিসটার সাথে বুকের এত কানেকশন কেন? কিছু হলেই বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। অন্তু কিছু না বলে প্রিয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে বলে প্রিয়া আবার বলল, ও অন্তু ভাই, কিছু বলো না, একটু সাহায্য করো আমাকে। অন্তু দুটো ঢোক গিলে সামলালো নিজেকে। প্রিয়ার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে দু একবার পলক ঝাঁকতে বলল, ভালোবাসিস? প্রিয়া উপর নিচ মাথা দোলালো। অন্তু আবার বলল, তাকে ভালোবেসে কষ্ট পেয়েছিস কখনো? সবসময় তো পাচ্ছি, মনের কথাটা বলতেই পারছি না, কষ্ট লাগবে না? বুকের ভেতরে ব্যথা অনুভব করেছিস কখনো? চিনচিনে ব্যথা, পুড়ে যাওয়ার যন্ত্রণা অনুভব করেছিস কখনো এগুলো? প্রিয়া মাথা চুলকে বলল, এরকম আবার ব্যথা হয় নাকি? হয়, আমার হচ্ছে। কিন্তু আমার তো কখনো হয়নি। তার মানে তুই এখনো ভালোবাসতে পারিসনি। যেদিন ভালোবেসে এমন ব্যথা অনুভব করবি, সেদিন তোকে তোর ভালোবাসা পেতে সাহায্য করব। সেদিন আমার কাছে এসে শুধু বলবি, তোর ভালোবাসা তোকে পাইয়ে দেব, আমার মতো ভুগতে দেব না তোকে। কথাটুকু বলেই হনহনিয়ে নিজের রুমে ঢুকে গেল। মুখের সামনে ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। প্রিয়া ভাবুক হয়ে তাকিয়ে রইল সেদিকে। কি বলে গেল? এরকম ব্যথা পেলে সাহায্য করবে? শখ কত, লাগবে না তোর সাহায্য, আমি নিজেই করে নেব সব। বেটা অন্ধের বাচ্চা, ভালো করে দুটো কথা বলেছি বলে উনি আকাশ দিয়ে উঠছে, যত সব। লাগবে না তোর সাহায্য।
মনে মনে 101টা বকা দিতে দিতে নিচে নেমে গেল সে। আচমকা এক অজানা স্রোত যেন শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোরার সাথে সাথেই শক্তিশালী এক হাত এসে গলায় চেপে ধরল। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে উঠল। গলার চারপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল। অদৃশ্য শিকলে বাঁধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালে এলিজাবেথের সমস্ত শরীর শিউরে উঠল। বুকের ভেতর ঘূর্ণিঝড় অনুভূত হলো। ধীরে ধীরে হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম হতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্রনীল চোখে দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুপাত হচ্ছে, যা এলিজাবেথের বুকের ভেতর ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে রিচার্ডের অবয়ব। ক্ষুধার্ত হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। ইউ শুড নট হ্যাভ লেট হিম টাচ ইউ, রাইট রেড? ইউ নো হোয়াই? বিকজ নো ওয়ান টাচড হোয়াট বিলং টু মি। রিচার্ডের শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে। ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। শরীরে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত এক চুল পরিমাণ সরাতে পারে না। যখন চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে থাকে, তখন মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ। ছটফট করতে করতে দুর্বল চিত্তে অস্পষ্ট স্বরে আওড়ায়, না, স্পর্শ করেনি আমাকে। ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে তৎক্ষণাৎ। অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিয়ে গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের লেলিহানে দাও দাও করে জ্বলছিল। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকালো নিচে বসে গলা ধরে কাশতে থাকা এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না এলিজাবেথ। গলার পাশটায় টনটনে ব্যথা করছে। ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনো কেউ শক্ত হাতে চেপে রেখেছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। ঘৃণায় বিষিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ সিংকে ধরে উঠে দরজার অভিমুখী হয়ে দৌড়ে পালাতে চাইলে রিচার্ড খপ করে পেছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে। এক ঝটকায় টান দিয়ে পেছনে এনে দেয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে একটা অবহেলিত বস্তুর মতো। দেয়ালে মাথা ঠুকে এলিজাবেথের আটকে ওঠে। আহ বলে আবারও নিচে পড়ে যায়। দেয়ালের সাথে লেপ্টে নিচে পড়ার কারণে দেয়ালের তাজা উষ্ণ রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয়ে একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মানে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সহসায় চেঁচাল, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ রিচার্ডের অট্টহাসিতে গা ছমছমে গোমট পরিবেশ যাত্রাপালার স্টেজে পরিণত হলো। ওয়াশরুমের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি চেপে সরে চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চেঁচাও, গো অ্যাহেড। চেঁচাতে চাইল এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়ত্বতা দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুবর। ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে আছে। সে চায় সুখসাগরে পা ডোবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে। হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেল, এতক্ষণে তো নিশ্চয়ই কেউ না কেউ আসতো। তবে তবে কি ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ভেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রমণাত্মক চওড়া মুখে। ক্রোধের পাহাড়ে ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এই মুহূর্তে ভস্ম করে দিবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সহানুভূতির ঠাঁই নেই এই নরখাদকের জীবনে। গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ, কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভার আঙুলে ঠুকিয়ে শব্দ করছিল।
এলিজাবেথের কথা কর্ণপাত হলে এবার পূর্ণ দৃষ্টি দিল এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে। ঠোঁট বাঁকা করে হেসে বলল, পানিশমেন্ট দিতে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানিশমেন্ট কিসের? রিচার্ড আগুন বর্জন করল কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বজ্রপাতের বিজলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষালী শক্ত চিবুকে। গুরুগম্ভীর গলায় চেঁচিয়ে বলল, গত 3 রাত ধরে আমাকে এই ফাকিং মাথা ব্যথা সাফার করানোর জন্য। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপ্টে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মুড়ে বসলো এলিজাবেথের সামনে। রুক্ষ খসখসে বুড়ো আঙুল রাখলো এলিজাবেথের ঠোঁটে। ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের। নিজেকে শক্ত করে রাখে। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে এলিজাবেথের লাল রঙে রঞ্জিত ওষ্ঠপুটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার জন্য দিয়েছ নিশ্চয়, তবে আমার এখন একটুও মুড নেই। আই হ্যাভ টু ফিক্স দিস। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদ্গীরণ হলো অযাচিত ক্ষুব্ধতার তপ্ত শ্বাস। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভিতর ঝড় তুলে দেয়। তীর তীর করে কাঁপতে থাকে গরণ। ধনুকের মতো বাঁকানো শরীরে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করল শ্রাবণের ধারা অঝরে মুখের উপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফ্যাসেটের নিচে চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ ছেড়ে দিয়েছে। পানি সোজা এলিজাবেথের নাকের সরু ছিদ্রপথ দিয়ে ভেতরে যাচ্ছে। ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুইয়ে মুছে যাচ্ছে। লিকুইড জেলের লিপস্টিক হওয়ায় অল্প সময়ের মধ্যেই উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই, এটা শিওর হয়ে রিচার্ড ছাড়লো এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাসেটের পাশের খালি জায়গাটাই ঝুঁকে হাঁপাতে থাকে। শরীরের সম্ভব শক্তি যেন কে শুষে নিয়েছে। নাকের ভেতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের ক্রোধ যেন আজ সংযম বাদ মানবে না। ক্ষুব্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে। চুলের মুঠি ধরে টেনে সোজা করল। সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকরিয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। দুহাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছুবেন না আমাকে, আমি অন্য কারোর স্ত্রী। রিচার্ড 2 কদম পিছিয়ে গেলেও আবার তেড়ে আসে না। স্থির হয়ে ঘাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নীরবতা দেখে এলিজাবেথ যেন আরো সাহস পেল। দ্বিগুণ স্বরে তেজ এনে ঝাঁঝালো স্বরে বলল, লাল শাড়িও পরেছি, বউও সেজেছি, তবে কারোর রক্ষিতা হয়ে নয়। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদম ছুবেন না আমাকে। রিচার্ড আসামির মতো 2 হাত উপরে তুলে স্যারেন্ডার করে। কপাল কুঁচকে 2 ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে, সরি 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 ফাকিং সরি। শেষের 2টি বাক্য চিবিয়ে বলে আকস্মিক হামলা করে বসলো এলিজাবেথের উপর। এলোমেলো শাড়ি ভাঁজ ভেদ করে উদীয়মান বাঁকানো কোমর শক্ত হাতের বাঁধনে এটে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেলল। আক্রমণাত্মক লুকের ড্র্যাগন ট্যাটু খচিত হাতে চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এতটাই দৃঢ় ছিল যে গালের নরম অংশ দাঁতের সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটল ঘৃণিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরো রাগ বাড়ে রিচার্ডের। আরো শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভেতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাজা রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এজন্য তোদের মেয়েজাতকে আমি এত ঘৃণা করি। তোরা শুইবি এখন একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে। চলো না ময়ের জাত, এই যে তোর গলার এটা দেখছিস, এটা আমাকে বহন করে, আর কারোর এখতিয়ার নেই আমার ব্যবহৃত জিনিসের ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড? এত নোংরা কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙে চোখের জলে। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। মোস্রামুস্রির ফলে 2 শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে।
রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমরে এলোমেলোভাবে বিচরণ করে। জুবুথুবু করে কাঁপছে এলিজাবেথের গড়ন। রিচার্ড ক্রন্দনরত আড়ষ্ট মেয়েটার কানের লতির কাছে ঝোঁকে পুরুষালী হাসকি ভয়েসে বলল, স্টপ মুভিং। এভাবে নড়াচড়া করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। আমার মনে হয় বাথরুমের সিঙ্কগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এলিজাবেথ। তুষ্ট হাসে রিচার্ড এলিজাবেথের বোকামো কর্মে। দূরে সরে আসলো। এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো। কালচে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছু করলাম না, এতেই এই অবস্থা? সে থেমে, তা তোমার প্রাণের স্বামী কোথায়, ফাকিং ডার্ক রেড? উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই উপন্যাসের পূর্বের যে অংশগুলো অর্থাৎ 1 নম্বর এপিসোড থেকে 10 নম্বর এপিসোড আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, ওখান থেকে আপনারা শুনে নিতে পারেন। ধন্যবাদ, সাথেই থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি উপন্যাসটির পরবর্তী অংশ নিয়ে।